খবর, কম সময় সব খবর একসাথে নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল শোক পালন করা হবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় মন্ত্রী ও সচিবদের গুজব, অপপ্রচার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন স্থাপনায় মন্ত্রণালয় ভিত্তিক ক্ষতির চিত্র তুলে ধরা হয় সভায়। স্বরাষ্ট্রমন্ত্রী 150 জন নিহতের তথ্য তুলে রিপোর্ট দিয়েছেন মন্ত্রিসভায়। পরে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানিয়েছেন, শোক পালনের দিন কালো ব্যাজ ধারণ, মসজিদ মন্দির সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রার্থনা করা হবে এবং কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যে প্রায় এক মাস পর আজ মন্ত্রিসভার বৈঠক বসে। এই বৈঠকে সাম্প্রতিক সহিংসতা কঠোর হাতে দমন করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। রাজধানীর কয়েকটি স্পটে আজ আবারও বিক্ষোভ করার চেষ্টা করেছে কিছু শিক্ষার্থী। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কোথাও তাদেরকে দাঁড়াতে দেয়নি। বিভিন্ন জায়গা থেকে অন্তত 50 জনকে আটক করা হয়েছে। সায়েন্স ল্যাবরেটরি, বাড্ডা, ইসিবি চত্বর সহ কয়েকটি মোড়ে শিক্ষার্থীদের একটি অংশ জড়ো হতে চেয়েছিলেন। পুলিশ জানায়, জননিরাপত্তায় সন্দেহভাজনদের আটক করা হচ্ছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোটার দাবিতে মাঠে নামা শিক্ষার্থীদের একটি অংশ জড়ো হতে পারে এমন তথ্যে প্রস্তুত ছিলেন তারা। বেলা 1টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে শুরু করেন কিছু শিক্ষার্থী। বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেন তারা। তখন তাদের ধাওয়া দেয় পুলিশ, ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এখান থেকে আটক করা হয় 10 জনকে। দুপুর 2টার কিছু আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন কিছু শিক্ষার্থী। তার আগেই বিশ্ববিদ্যালয়ের সামনে কঠোর অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে আটক করা হয় অন্তত 15 জনকে। আমার ছেলে জায়গা পড়ে না, বাজারে কেবল পাঠাই দিছি, ওখানে বাজারে যাওয়া ধরছে, বাজার করে নেই। আমি অসুস্থ মানুষকে আমার বাজার ঘাট করতে দেয় না, খালি কেবল বাজার গেছে। ইয়ং পোলাপান দেখলে কি ধরার লাগবো। এর আগে বেলা 12:30টার দিকে ইসিবি চত্বরে জড়ো হন বেশ কিছু শিক্ষার্থী। এখানেও ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয় তাদের। আটক করা হয় অন্তত 20 জনকে। পুলিশের দাবি, যাদের আটক করা হয়েছে তাদের কেউই শিক্ষার্থী নয়। মধ্যরাতে কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের চিফ, যারা অন্ধকারের চিফ, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র যে আশ্রয় প্রশ্রয়তা বিএনপি, এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে। রোববার গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে কোটা আন্দোলনের 6 সমন্বয়ক যৌথ বিবৃতি দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে। কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ দাবি করেছেন ওই বিবৃতি স্বতঃস্ফূর্তভাবে দেয়া নয়। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় আধ ঘন্টার মতো বন্ধ থাকে যান চলাচল। কিছুটা ঘুরে বিকল্প পথে যাতায়াত করে যানবাহনগুলো। পরে শিক্ষার্থীরা সেখান থেকে বিনোদপুর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে আবার ক্যাম্পাসে ফিরে যায়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, পুলিশ। সিলেটে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বেলা 3:30টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা বিক্ষোভ করেন। পরে মিছিল নিয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে। ক্যাম্পাসের ভেতরে কড়া পাহারায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
ঠাকুরগাঁয়েও বিক্ষোভ করেছে ছাত্রছাত্রীরা। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে আন্দোলনরতরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীরা স্কুলের সামনের সড়কে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এর আগে চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়িতে রাস্তায় নামতে পারেনি ছাত্রছাত্রীরা। বাংলাদেশ ব্যাংক মোড়, চেকপোস্ট সহ বিভিন্ন এলাকায় টহল বসায় আইন শৃঙ্খলা বাহিনী। ফিরিয়ে দেওয়া হয় কারফিউ শিথিলে নগরীতে প্রবেশকারী মোটরসাইকেল, সাইকেল, রিকশা, অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন। পুলিশ কমিশনার জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ ঠেকাতে এই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার দাবিতে চট্টগ্রামে কিছু শিক্ষার্থী বিক্ষোভের চেষ্টা করলে সেখানে উত্তেজনা ছড়ায়। তাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের এই কর্মসূচিতে বাধা দেয়। পরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডও ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের চেষ্টা করে কিছু শিক্ষার্থী। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে সেখানে দাঁড়াতে পারেনি তারা। পরে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে হাজির হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও। ছড়ায় উত্তেজনা। অভিযোগ, এক পর্যায়ে আন্দোলনকারীদের ব্যানার, প্ল্যাকার্ড ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এরপর হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। আমাদের আশা রেখে জয় বঙ্গবন্ধু শুরু করে যাচ্ছি। ছাত্রলীগরা অলরেডি ওনারা রেডি হয়ে আছে। আমরা রীতিমতো যারা মেয়েরা ছিল আমরা ছত্রবন্ধ হয়ে গেছে তাদের ভয়ে। আমরা আসলে রাজপথে থাকার কারণ হলো মানুষের জীবনের নিরাপত্তার জন্য। আসলে সরকার যে কোটা বিষয়টি মেনে নিয়েছে, এরপর কোন আন্দোলন আমরা মনে করি যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের এটি উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটকও করা হয়। 2 পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন। আমি এসেছিলাম কিন্তু আমাকে কোনো কিছু করার সুযোগ দেয়নি। আটককৃতদের ছাড়িয়ে নিতে প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গণভবনে 14 দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গণভবনের বাইরে আমাদের সহকর্মী তাওহিদ মিথুন আছেন। মিথুন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে বৈঠকটি হচ্ছে, এতে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বা কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কোনো ধরনের আভাস পেলেন কিনা আমাদেরকে একটু জানাবেন। বিকেল 5:30টার দিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের নেতৃবৃন্দ তারা বৈঠকে বসেছেন। সেই বৈঠকে শুরুতেই আমরা যতটুকু জানতে পেরেছি, প্রধানমন্ত্রী একটি সূচনা বক্তব্য দিয়েছেন 14 দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে এবং তার সূচনা বক্তব্যের পরে এই মুহূর্তে তিনি গণভবনে, তার যে সরকারি বাসভবন, সেখানে তাদের সঙ্গে যে রুদ্ধদ্বার বৈঠকটি সেটি করছেন। আমরা যেটি জানি যে এই বৈঠকে 14 দলের নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন। যেটি আপনি বলছিলেন যে বৈঠক সম্পর্কে মূলত যে চলমান পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেটি আমরা শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের আগে কথা বলে জানতে পেরেছিলাম যে চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তাদের ডেকেছেন এবং কিছু হয়তো আপনারা জানেন যে 14 দলের বৈঠকের মাধ্যমে গেল শুক্রবার, আগের শুক্রবার যেই রাতে বৈঠকের পরেই কারফিউর সিদ্ধান্ত দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কারফিউ 14 দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা হয়েছিল। কারফিউর আজকে যে 10 দিনের পর পার হতে যাচ্ছে, সেই পরিস্থিতি বর্ণনা করা হবে। দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, বিশেষ করে ঢাকা সহ কিছু উত্তেজনাও রয়েছে, আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। আপনারা জানেন শিক্ষার্থীদের যে অবস্থান, সেগুলো তুলে ধরে আসলে 14 দলের বৈঠকে আলোচনা করে পরবর্তীতে হয়তো রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো, দলীয় আওয়ামী লীগের যে সাংগঠনিক রয়েছে 14 দলের জোটের যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো, সেগুলো নিয়ে মূলত এই বৈঠকে আলোচনা গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী হয়তো নেতৃবৃন্দকে কিছু নির্দেশনা দিবেন এবং আপনারা জানেন যে 14 দলের নেতৃবৃন্দ এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আরও কয়েক দফা বৈঠক করেছেন। তারা যে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো ঘুরে দেখেছেন, যারা আহত হয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছেন। সেই প্রেক্ষাপটগুলো, সেই যে পরিস্থিতি, তাদের অবজারভেশনগুলো, সেগুলো তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করে আসলে চলমান যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেই সামনে যে ধীরে ধীরে যে স্বাভাবিক পর্যায়ে আসার বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে কারফিউ চলছে। আপনারা জানেন যে একটা লম্বা সময় শিথিল হয়ে কারফিউ এখনো জারি রয়েছে। এই
পরিস্থিতি আরও স্বাভাবিক কীভাবে করে নিয়ে আসা যায় এবং সেই সব বিষয়ে রাজনৈতিক যেই অবস্থানগুলো সেগুলো পরামর্শ করেই 14 দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিবেন, রাষ্ট্রীয় কিছু সিদ্ধান্ত হয়তো জানাবেন বৈঠকের পরে। আমাদেরকে এই ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রয়েছেন, 14 দলের সমন্বয়ক ওবায়দুল কাদের রয়েছেন, তারা বেরিয়ে কথা বলার কথা রয়েছে সাংবাদিকদের সঙ্গে। ততক্ষণে আপনাদের হয়তো বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই তখন তো জানাই যাবে আসলে বৈঠকে কি হলো। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। কোটা আন্দোলনের 6 সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন বলে ডিএমপির গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ দাবি করেছেন। দুপুরে ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমের কাছে তিনি এই দাবি করেন। এর আগে ঠিক একই সুরে কথা বলেছেন সমন্বয়কদের স্বজনরাও। তবে কবে কখন তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে তার গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেননি। রোববার রাতে এক দফা খাওয়া দাওয়ার পর এই ভিডিও বার্তা দেন গোয়েন্দা হেফাজতে থাকা 6 সমন্বয়ক। হেফাজতে থেকে জানান মূল দাবি পূরণ হওয়ায় প্রত্যাহার করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সোমবার দুপুরের দিকে সমন্বয়কদের সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। তারা বলেন কোনো চাপে নয়, নিজের ইচ্ছায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। তারা ভালো আছেন। ছোট ভাই হাসনাত সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন দেখে যান। আমি আসছি, কথা বলছি, আমি যে অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে। না ভালো আছে, ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। এরপর দুপুরের খাবার গ্রহণ করেন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে। কার্যালয় থেকে বেরিয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন হেফাজতে থেকে দেয়া বিবৃতি নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল। রাষ্ট্রের আমরা একজন পুলিশ সদস্য কর্মরত হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমাদের কাছে সেই বিষয়টা আসে, আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা। আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসের কারণে আমরা তাদেরকে আমরা দেখভাল করছি এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে কোটাবিরোধী আন্দোলনকে তারা এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে তারা আর নাই। এ সময় জানতে চাইলেও স্পষ্ট করেননি ঠিকই কবে নাগাদ সমন্বয়কদের নিরাপত্তা হেফাজত কাল শেষ হবে বা পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হবে। জামাত বিএনপির চক্র তারা ঘোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মকমূলক কাজটি করেছে। আপনারা জানেন তারা আমাদের পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা করেছে, তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা, এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলাপানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার। ডিবি সাধারণ মানুষের আস্থার জায়গা বলেও দাবি করেন হারুন রশিদ, জামাত এবং বিএনপির সদস্য। ধন্যবাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ধরে নিয়ে টেবিলে বসিয়ে খাইয়ে ছবি দেখানো, এগুলো জাতীয় লেভেলের মশকরা। এভাবে জাতির সাথে মশকরা করবেন না, রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন হাইকোর্টের বেঞ্চ। শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তি চেয়ে রিটের শুনানিতে এই মন্তব্য করা হয়। শুনানিতে বাকবিতণ্ডা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে। আগামীকাল শুনানি শেষে আদেশ দিবেন হাইকোর্ট। শিক্ষার্থীদের বিক্ষোভে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে একটি রিট হয় হাইকোর্টে। আবেদনে 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনাও চাওয়া হয়। আদালতে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা দিয়ে শুনানি শুরু করেন জনস্বার্থে রিটকারী আইনজীবী মঞ্জুর আল মতিন। সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা আমার দেশের জনগণ, তাদের দিকে সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই। ওই অবস্থায় তার ওপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ
তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। শুনানির এক পর্যায়ে 6 সমন্বয়ককে ডিবি অফিসে হেফাজতে নেয়ার কঠোর সমালোচনা করেন রিটের পক্ষের আইনজীবী জেড আই খান পান্না। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান বলেন, তাদের নিরাপত্তার জন্যই রাখা হয়েছে ডিবি হেফাজতে। মিডিয়ায় দেখা গেছে তারা কাঁটা চামচ দিয়ে খাবার খাচ্ছেন। এ সময় বাকবিতণ্ডা হয় দুপক্ষের মাঝে। তখন আদালত রাষ্ট্রের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন, ছবি প্রকাশ করে এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না। ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। দুটো কথা এখানে বলা হয়েছে। ডিবি অফিসে এভাবে হেফাজতে নেওয়া অসাংবিধানিক, এমন ব্যাখ্যা দেন রিটের পক্ষের অপর আইনজীবী সারা হোসেন। আমাদের সংবিধানে পরিষ্কারভাবে 102 ধারায় বলা আছে যে কাউকে যদি কোনো আইনি ক্ষমতা ছাড়া বা বেআইনিভাবে কারো হেফাজতে রাখা হয়, এখানে খেয়াল করবেন আটক রাখার কথা বলা হয়নি, ডিটেনশনের কথা বলা হয়নি। যখন একজনের জীবনের অধিকার নিয়ে এখানে কথা হচ্ছে, যখন ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে, তখন টেকনিক্যালিটি দেখাতে হয় না। রিটের পরিপ্রেক্ষিতে যদি পুলিশকে প্রশমিত করা হয়, তাহলে জাতীয় সম্পদের নিরাপত্তা দেবে কে? এমন প্রশ্ন রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। যারা এই রিট পিটিশন ফাইল করেছে তারা কি কোনো গ্যারান্টি দিতে পারবে বাংলাদেশে আর কোনো বিটিভি ভবনের মধ্যে কোনো অ্যাটাক হবে না, সেতু ভবনে অ্যাটাক হবে না, মেট্রো রেলে অ্যাটাক হবে না, এলিভেটর এক্সপ্রেসে অ্যাটাক হবে না? ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানান, মঙ্গলবার শুনানিতে রিট খারিজের আবেদন করবেন তারা। দাবি করেন, এই রিটে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। 4টে প্যারাগ্রাফে যে কথা লিখেছে তার ভিতর কোথাও নাই যে কোনো এজেন্সি কাউকে মারছে, স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। 17 বছরের শিশু ফায়াজকে হাতকড়া পরানো, দড়ি দিয়ে বাঁধা ভুল হয়েছে। হাইকোর্টকে এমনটি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ফায়াজকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ বাস্তবায়ন এবং রিমান্ড বাতিল হওয়ায় আপাতত হাইকোর্টের আবেদনটি নিষ্পত্তি করা হয়েছে। বিচারপতি খুরশিদ আলমের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এ নিয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক। তিনি শিশু ফায়াজের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চাওয়া হলে তা বিবেচনার আবেদন জানান। শনিবার নাশকতার মামলায় শিশু ফায়াজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার আদালত। শিশু অধিকার লঙ্ঘন হওয়ায় উচ্চ আদালত ওই রিমান্ড বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠাতে বলেন। ওই দিনই আদালতের এই আদেশের বাস্তবায়ন হয়। টঙ্গী কিশোরালয়ে নিয়ে গেছে এবং ওইটাও স্বীকার করেছে যে তাকে হাতে দড়ি দিয়ে তাকে বাঁধাটা এটা বেআইনি হয়েছে। তার সাথে যে বেআইনি আচরণ করা হয়েছে এটার জন্য ক্ষতিপূরণ চাইলে ওটা অন্য আদালতে ক্ষতিপূরণের জন্য আলাদা দরখাস্ত নিয়ে আসতে কেউ বাধা দিবে না। সারা দেশে শিক্ষার্থী হত্যার পেছনে দায়ী এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অবিলম্বে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি তারা জানিয়েছেন। সকালে রাজধানীর শাহবাগে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলির নির্দেশ দেউলিয়া রাষ্ট্রের লক্ষণ। প্রায় 200 মানুষের মৃত্যু জুলাই হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন শিক্ষকরা। বলেন, গুলির পর এখন বাড়ি বাড়ি গিয়ে ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গণগ্রেফতার চলছে। এগুলো বন্ধের দাবি জানান তারা। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেলের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাদের আদালতে হাজির করে ডিবি পুলিশ। বনানী থানার মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। এই শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলামের আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শিক্ষক আসিফ মাহতাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে বাসায় থেকেই আটক করে ডিবি পুলিশ এবং এ দুজন ছাড়া আজও বেশ কয়েকজন আসামিকে আদালতে হাজির করা হয়। সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করছে বিএনপি। ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি এখন দলটির একমাত্র কৌশল বলে মন্তব্য করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বললেন, যে কোনো আন্দোলন দেখলেই বিএনপি সেখানে অনুপ্রবেশ করে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে উন্মত্ত হয়ে ওঠে। সাইবার সন্ত্রাসীরা আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য, ভুয়া ছবি পাঠিয়ে
দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা মেট্রো রেল, বিটিভি সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করেছে বলেও জানান তিনি। আরও বললেন, আইন শৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সকল সন্ত্রাসী ঘটনার মদতদাতা, অর্থের যোগানদাতাদের চিহ্নিত করেছে। গ্রেফতারের প্রক্রিয়াও চলমান। বারবার রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেছেন। বিকেলে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেশজুড়ে যে নির্মম নিপীড়ন চালাচ্ছে সরকার, তা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সরকারের পক্ষ থেকে কোটা আন্দোলনে নিহতদের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সঠিক তালিকা প্রকাশের দাবি জানান বিএনপির মহাসচিব। এই বিবৃতিতে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর সহ অনেক রাজনৈতিক নেতাকে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে ব্লক রেড দিয়ে গণগ্রেফতার বন্ধের দাবি জানান তিনি। আরও বলেছেন, যত প্রতিকূলতাই থাকুক, গণতান্ত্রিক আর ন্যায্য অধিকার আদায়ে রাজপথে থাকবে জনগণ। নিরাপত্তা হেফাজতের নামে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির দাবি করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে দেয়া এক বিবৃতিতে তিনি এই দাবি জানিয়েছেন। বলেছেন, দিনের পর দিন সাধারণ ছাত্রদের নিরাপত্তার নামে আটক রাখা আইনসম্মত নয়। দেশের সব ক্ষমতার মালিক জনগণ। উল্লেখ করে তিনি বলেছেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা বা প্রতিবাদ করার অধিকার প্রতিটি নাগরিকের আছে। অহিংস প্রতিবাদ রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করা বা সেই দৃষ্টিভঙ্গি থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সহিংসভাবে মোকাবেলা করার অধিকার সরকারের নেই। গ্রেফতার বাণিজ্য চলছে উল্লেখ করে জিএম কাদের বলেছেন, সাধারণ মানুষের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। দেশের মানুষ যেন আতঙ্কের রাজ্যের বাসিন্দা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুর এবং হতাহতের ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় এ পর্যন্ত 243টি মামলা হয়েছে। আর এসব মামলায় 2822 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ডিএমপি থেকে এই তথ্য জানানো হয়। আর সেখানে দেখা যায় যে গত 24 ঘন্টায় রাজধানীতে 14টি নতুন করে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 58 জনকে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় 19 জুলাই থেকে। সহিংসতার প্রেক্ষিতে 24 ঘন্টা সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আর এসব মামলায় শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষার্থী আর বিরোধী নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আছে আত্মগোপনে এবং মেট্রো রেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন, বিটিভি, সেতু ভবন সহ রাষ্ট্রীয় অনেক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় সারা দেশে আজও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নতুন করে 126 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরের সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় 6টি মামলা হয়েছে। জেলা ছাত্র দলের আহ্বায়ক শরীফ নেওয়ার জোহা সহ মহানগরে 21 এবং জেলায় আরও 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা 242-এ দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জে নতুন করে গ্রেফতার হয়েছে 51 জন, মোট গ্রেফতার 563। চট্টগ্রাম মহানগরীতে 16, জেলায় 7 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজশাহীতে 13, সিলেটে 1, খুলনায় 10, লালমনিরহাটেও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। 11 বছর পর আবারও এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। এবার 2027 আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে বিসিবি। টি20 ফরম্যাটে 2025 এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ভারতে, তবে 2027-এর আসর অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশে। মূলত 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিশ্চিত করতে এমন পরিকল্পনা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। আর আসরে মোট 13টি করে ম্যাচ থাকবে। বাংলাদেশ, ভারত সহ 5 টেস্ট খেলুড়ে দেশের সাথে যুক্ত হবে। বাছাই পর্ব থেকে পেরিয়ে আসে একটি দল এবং 2 গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে। 2 গ্রুপের সেরা 2 দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে সুপার 4 অনুষ্ঠিত হবে। এরপর আবার সেরা 2 দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। ষষ্ঠবারের মতো এশিয়া কাপের আয়োজক হবে বাংলাদেশ। কারফিউ শিথিলকালে মানুষের কর্মব্যস্ততা বেড়েছে আর সেই সাথে যান চলাচলও বেড়েছে। অফিস আদালতে কাজের পাশাপাশি সবাই জরুরি অন্যান্য কাজও সেরে নিচ্ছেন এই শিথিল সময়ে। রাজধানী সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলায় আজও আগামীকাল 11 ঘন্টা শিথিল থাকবে কারফিউ এবং কারফিউ শিথিল হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে সড়কে যান চলাচল বেড়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অর্থাৎ ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জে কারফিউ বলবৎ থাকবে বিকেল 6টা থেকে সকাল 7টা পর্যন্ত। আর সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। ব্যাংক চলবে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত।
বিভাগীয় ও জেলা শহরগুলোয় কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোতে স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। সড়কে যানবাহনের চলাচল বেড়েছে। সরকারি বেসরকারি সব ধরনের অফিসই খোলা, তাই জনজীবন কর্মব্যস্ত। সড়ক মহাসড়ক পুরনো রূপে ফিরেছে, যানবাহনের চাপ বেড়েছে, শিথিলের সময়সীমা বেড়েছে চট্টগ্রাম এবং ময়মনসিংহে। ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রংপুর, বরিশাল এবং খুলনায় গতকালের মতোই ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল আছে। এছাড়া রাজশাহীতে ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিলতা রয়েছে। কালকে থেকে তো পুরোপুরি স্বাভাবিক দেখাচ্ছি, কিন্তু কোনো অসুবিধা মনে হচ্ছে না। সবকিছু চলছে, জনজীবন স্বাভাবিক চলছে। আরো 4-5 দিন, এক সপ্তাহ পরে হয়তো স্বাভাবিক হয়ে যাবে। উদ্বেগ এখনো কাটেনি, পুরোপুরি কাটেনি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা একদম না বিশ্বাস। এটা ছাড়া মোটামুটি জীবনযাত্রা যেটা ব্রেক হয়ে গেছিল, এটা এখন স্বাভাবিক হয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই বলে জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিকেল 4:30 শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। আজকেও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি নেই। আর আজ মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানতে চাইলে বলেন, এ বিষয়ে বাইরে আলোচনা করা যাবে না। সরকারের অন্যায়ের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ হচ্ছে। সময় হলে সবাই মিলে রাজপথে নামার কথা জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, ছাত্রদের ন্যায্য দাবির সাথে তার দল একমত। সকালে পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম দাবি করলেন, শুরুতেই ছাত্রদের দাবি মেনে নিলে এত প্রাণক্ষয় হতো না। ছাত্রদের অবজ্ঞা করার মাধ্যমে সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে। আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের মিছিলে গুলি করতে পারে না। সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন ইসলামী আন্দোলনের আমির। রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা, পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি। একটা পর্যায়ে দেশ রক্ষার জন্যে এবং অন্যায়ের প্রতিবাদে আমরা একত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ঝাঁপিয়ে পড়ব। প্রয়োজনে ইসরায়েলের হামলার হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে অতীত পদক্ষেপের কথা মনে করিয়ে দেন এরদোগান। জানান, লিবিয়া ও নাগোর্নো কারাবাখে প্রবেশের মতো সিদ্ধান্ত নিতে পারেন ইসরায়েলের বেলায়ও, তবে কী ধরনের কবে প্রবেশের কথা বলছেন তার স্পষ্ট করেননি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আলোচনার আহ্বান জানিয়ে যথাযথ সাড়া পাননি বলেও জানান এরদোগান। বলেছেন, চেষ্টা অব্যাহত রাখবেন ভবিষ্যতেও। আর গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার তুর্কি প্রেসিডেন্ট। 2020 সালে লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারকে সহায়তার সেনা পাঠিয়েছিল তুরস্ক। নাগোর্নো কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেও সামরিক প্রশিক্ষণ সহ নানাভাবে সহায়তার কথা জানিয়েছে। সাবেক আইজিপি বেনজিরকে নিয়ে দুদকের রিপোর্টে হাইকোর্টে 5 নভেম্বর আবারও অগ্রগতি দাখিলের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চের রিপোর্ট জমার পর আজ শুনানি হয়। এই শুনানি পেয়ে 3 দিনে 13 কোটি টাকার লেনদেন সহ সন্দেহজনক অনেক লেনদেন পাওয়া যায়। একই সাথে বিদেশেও অনেক সন্দেহজনক অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে। বিদেশে কোনো সম্পদ আছে কিনা সে বিষয়ে তদন্তের জন্য দুদক সময় চেয়েছে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চে দুর্নীতির তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় দুদক। 23 এপ্রিল 2024 তারিখে একটি আদেশ হয়েছিল 2 মাস পরে একটা অগ্রগতি রিপোর্ট সাবমিট করার জন্য। দুর্নীতি দমন কমিশন অগ্রগতি রিপোর্ট সাবমিট করে বলেছে এইটা প্রাথমিক অনুসন্ধানে আরও সময় লাগবে। পানিতে তলিয়ে যাওয়া রাস্তাতে গাড়ি নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন জানিয়েছে, রোববার চীন সীমান্তবর্তী শিনিজু এলাকা পরিদর্শন করেন কিম। সেখানে বন্যা দুর্গতদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সুপার টাইফুন গায়েমির প্রভাবে টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে বিস্তীর্ণ শিনিজু এলাকা। আর পানিবন্দী সেখানকার 5000 বাসিন্দা। তাদের উদ্ধারে 10টি প্লেনের ব্যবস্থা করেছে সামরিক বাহিনী। অর্ধেক দিনের মাঝেই 4200 বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে বলে কেসিএন দাবি করেছে। তাও আবার সামরিক বাহিনীর তৎপরতা নিয়ে অসন্তুষ্ট কিম। দুর্যোগকালীন প্রস্তুতি জোরদারে কড়া ভাষায় নির্দেশ দেন তিনি। এই ছিল আজকের সব খবরের সব আপডেট। নিরাপদে থাকবেন সবাই।